নিতুর মাহবুব ভাই, লেখিকা ত্রিধারানিকা। পর্ব ৩। মাহবুব ভাইয়ের ঘুম ভাঙল রাত 12:30টায় নিতুর বড় চাচির চেঁচামেচিতে। তিনি সারা বাড়ি মাথায় তুলে চেঁচাচ্ছেন। চেঁচানোর কারণ, তিনি বিছানায় শুয়েছেন। হঠাৎ তার পেটের উপরে কিছু একটা লাফ দিয়ে পড়ল। তিনি বাতি জ্বালিয়ে দেখলেন তার বিছানায় ব্যাঙ লাফাচ্ছে। নীল ব্যাঙ, লাল ব্যাঙ, শত শত ব্যাঙ। বাড়ির সবাই তার দরজা ঘিরে দাঁড়িয়ে আছে। নিতুর বাবা ইরফান চৌধুরী সাহেব মহা চিন্তিত হয়ে বললেন, আমার 48 বছরের জীবনে আমি এই প্রথম কোনো নীল ব্যাঙ দেখলাম ভাবি। আমার মনে হচ্ছে এটা আমাজন জঙ্গল থেকে এসেছে। বাংলাদেশে তো এই প্রজাতির ব্যাঙ আছে বলে মনে হয় না। নিতুর বড় চাচা শোভান চৌধুরী সাহেব আরও গম্ভীর মুখ করে বললেন, পরিবেশ ও বন অধিদপ্তরে একবার কথা বলা দরকার, নাকি প্রাণী সম্পদ অধিদপ্তরে। এরকম ব্যাঙ কতটা ভয়ঙ্কর, এদের কামড়ে মানুষ মারা যায় কি না, এদের প্রজনন, আবাসন এসব সম্পর্কে জানা দরকার। বিলুপ্ত প্রজাতি হলে সেটা সংরক্ষণের কি ব্যবস্থা কে জানে। ভয়ে নিতুর গলা শুকিয়ে এলো। মাহবুব ভাই পেছন থেকে ইশারা করে নিতুকে ডেকে আনলেন। তুই কি বলতো নিতু, দুটো ব্যাঙ দিলাম, তাও তোর বড় চাচির বিছানায় ছেড়ে দিয়ে এলি। দুটো মাত্র ব্যাঙ, তাও সামলাতে পারলি না। আপনি একা গিফট খুলতে বলেছিলেন, বড় চাচির ঘর ফাঁকা ছিল তখন। আমি কি তার বিছানায় ছেড়ে দিয়ে আসতে বলেছি? তোদের সারা বাড়ি এখন ব্যাং ব্যাং করে ঢাকাবাসীকে মেরে ফেলবে। যা গিয়ে বল তুই ব্যাং ছেড়েছিস। আমি বলবো? অবশ্যই তুই বলবি। দুটো নীল রং করা ব্যাং। আর তোর মিথ্যুক চাচি বলছে শত শত লাল নীল ব্যাং। এজন্যই তোদের বাড়ি আসতে চাই না। সব কিছুতে বাড়াবাড়ি, সবগুলো চূড়ান্ত ধাপ্পাবাজ। তিনি ভয় পেয়ে এরকম বলছেন মাহবুব ভাই। বড় চাচি ব্যাঙ ভয় পান। টিভিতে ব্যাঙ দেখলেই তিনি টিভি বন্ধ করে দেন। তো যা না, এখন গিয়ে ভয় ভাঙিয়ে দিয়ে আয়। আমার কাঁচা ঘুমটা নষ্ট, মাথা ধরে গেছে। উফ, যা বল গিয়ে, না হলে আমি এক্ষুনি চলে যাব। জানিসই তো ট্রেনিংয়ে থাকি, ঠিকঠাক ঘুমোতে পারি না। তোদের বাড়িতে শান্তিতে ঘুমোতে এলাম, তোর বড় চাচি ব্যাঙ তামাশা আরম্ভ করে দিয়েছেন। যত সব। যা দাঁড়িয়ে আছিস কেন? নিতু কেঁপে উঠল। বড় চাচা ফোনে কথা বলছিলেন। নিতু মাথা নিচু করে ভয়ে ভয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। চাচা, ব্যাঙ আমি এনেছি, কলেজে প্র্যাকটিক্যাল আছে। বড় চাচা বিস্মিত হয়ে তাকিয়ে বললেন, তুমি এনেছো? জি চাচা, বায়োলজির প্র্যাকটিক্যালের জন্য। সবাইকে দুটো করে ব্যাঙ নিয়ে যেতে বলেছে। আমার ব্যাঙ দুটো চেনার জন্য আমি নীল রং করে এনেছি। তুমি ব্যাঙের গায়ে নীল রং লাগিয়েছো? জি চাচা, মার্কিন সাইন হিসেবে। বলে নিতু কেঁদে ফেলল। বড় চাচাকে সে কখনোই মিথ্যা বলে না, আজ শুধু মাহবুব ভাইয়ের জন্যই বলতে হলো। ঠিক আছে, কেঁদো না। ব্যাঙ রেখেছিলে কোথায়? আমাদের বিছানায় এলো কি করে? প্যাকেটে রেখেছিলাম, প্যাকেট ফুলে বেরিয়ে গেছে। জন্মদিনের ব্যস্ততায় খোঁজ করতে ভুলে গিয়েছিলাম। বড় চাচা কিছুটা হতবাক, কিছুটা রাগান্বিত হয়ে চিন্তিত ভঙ্গিতে বললেন, এরপর থেকে প্র্যাকটিক্যালে এসব কিছু দরকার পড়লে বাড়িতে আনবে না, গ্যারেজের স্টোর রুমে রাখবে। তোমার চাচি ব্যাঙ ভীষণ ভয় পায়, জানোই তো। ভয়ে তার শ্বাসকষ্টের মতো হচ্ছে। যাও, তাকে গিয়ে সত্যিটা বলো। নিতু বিমর্ষ মুখে চোখ মুছতে মুছতে বড় চাচির ঘরের দিকে রওনা হলো। এই মাহবুব ভাইয়ের জন্য সে সব অপমান সইতে রাজি। সকালে নিতুর ঘুম ভাঙল 6টায়। মাহবুব ভাই ডেকে তুলেছেন। আমি চলে যাব, আয় নাস্তা দে। এত সকালে? আমার ভোর 6টায় খিদে পাই। তোদের বাড়ির সবাই তো ঘুমে। বুয়াকে ডাকলাম, জবাব দিল না। রাজার বাড়ির গাধাগুলোও রাজা বনে গেছে। নিতু চোখ কচলাতে কচলাতে বলল, আমি নাস্তা বানাতে পারি না। পারি না মানে? আমি কি না খেয়ে যাব? তোর জন্য এত কষ্ট করে ব্যাঙ আনলাম, আর তার ফলাফলেই তুই এক্ষুনি আমার জন্য নাস্তা বানাবি 10 মিনিটের মধ্যে। রান্নাঘরে এসে নিতু ডিম ভাজি করল, ব্রেড টোস্ট করলো, ফ্রিজ থেকে রাতের তরকারি গরম করলো। মাহবুব ভাই ডিম মুখে দিয়েই বললেন, থু, লবণ দিসনি। একটা কাজও যদি পারতি তুই। এগুলো টোস্ট পুরে ছারখার। এর চেয়ে তো বড় পুকুরি আর কয়লাও ভালো। মাহবুব ভাই নাস্তার মধ্যে পানি ঢেলে দিয়ে উঠে পড়লেন। আমার ফ্রেন্ড রুমঝুম কত ভালো নাস্তা বানাতে পারে জানিস? শুধু বিরিয়ানি রান্না করতে পারে 5 রকমের। মাটন বিরিয়ানিটা সেই রকম হয় না। আমার তো মনে হয় এটা পৃথিবীর বাইরের রেস্টুরেন্ট থেকে আসে। নিতু সঙ্গে সঙ্গে মনে মনে বলল,
রুমঝুম এক্ষুনি অ্যাক্সিডেন্ট করে মরে যাক অথবা স্মৃতি হারিয়ে ফেলুক, সব রান্না ভুলে যাক। আর নীলিমা তো বয়েলড ভেজিটেবলের দারুণ মিক্সড একটা সালাদ বানায়, মুখে দিলেই মনে হয় নভোযান 11তে বসে গেছি। একটু পরেই চাঁদে নামবো। আমার বান্ধবীগুলো বুঝলি রূপে লক্ষ্মী গুণে সরতি, আর রান্নায় তো সুপার শেফ। নিতু মনে মনে বলল, আপনার সব মেয়ে বন্ধু মরে যাক যাক যাক, তোর অবস্থা দেখ, রান্না করেই সব কয়লা বানিয়ে ফেলছিস। আমার তো মনে হয় তুই হলুদ মরিচও চিনিস না। আচ্ছা, ডাল চাল ব্যাপারটা বুঝিস তো? নিতু শক্ত কণ্ঠে বলল, আমি ভালো মতো পড়াশোনা করি, তাই আপাতত রান্না শিখছি না। পড়াশোনা শেষ করে আমি অবশ্যই ভালো রান্না করতে শিখব, কিন্তু রেগুলার রান্না করব না। বড় চাকরি করব তো, তাই সবসময় হোটেলে হোটেলে খাবো, মাঝে মধ্যে শখ করে বিশেষ দিনগুলোতে শুধু রান্না করব। তুই তো মস্ত বেয়াদব, হোটেলে খাবি স্বপ্ন দেখিস, আবার বলছিস বিশেষ দিনে রাঁধবি। তাহলে রোজকার রান্নাটা কে করবে শুনি? এদেশের পাইলটেরা তো আর রান্না করবে না, কারণ তারা শপথ করে নিয়েছে বাংলার আকাশ রাখিব মুক্ত। তুই পাইলটকে অপমান করিস? নিতু কিছুতেই ভেবে পেল না হোটেলে খাবার খাওয়ার মধ্যে বেয়াদবির কি আছে, এখানে রান্নার সঙ্গে পাইলটের কি অপমান। মাহবুব ভাইয়ের আগে গজগজ করতে করতে বেরিয়ে যেতে রওনা হলেন। আমার পেছন পেছন আয়, এগিয়ে দিবি, ভোরবেলা একা বেরিয়ে যায় কি করে। নিতু এক বুক ব্যথা নিয়ে মাহবুব ভাইয়ের পেছন পেছন হাঁটতে লাগলো। মানুষটা এবার গেলে আর কতদিন পরে আসবে? নিতু কি একবার জিজ্ঞেস করবে? তার ট্রেনিং শেষ হতে কতদিন বাকি আছে জানতে চাইবে? নিতুর জিজ্ঞেস করতে হলো না, মাহবুব ভাই নিজেই বললেন, আমার এই টার্মটা শেষ হলেই আসল ট্রেনিং শুরু হবে বুঝলি। এরপরের কোর্সটাই বেসিক ফ্লাইয়ের উপর, প্লেন উড়াবো। তারপর বিমান চালাতে পারবেন? এত সোজা ভাবিস না, অনেক বাকি। বিএমএতে 3 মাসের ট্রেনিংয়ের পর যশোরে পাঠিয়ে দেবে, এরপর 3 বছরের লম্বা ট্রেনিং, তারপর গিয়ে করে বৈমানিক। আজ এই দেশের আকাশ তো কাল অন্য দেশের আকাশ। তোর মতো ঘর কোনো ব্যাঙ হয়ে তো আমি এক দেশে বসে থাকতে পারি না। গেট পর্যন্ত গিয়ে মাহবুব ভাই দাঁড়ালেন, নিতুর দিকে তাকিয়ে বললেন, আরিফ নামে তোর কোনো বন্ধু আছে? নিতু সম্মতিসূচক মাথা নাড়ল। এই যে আরিফের সঙ্গে একসঙ্গে রিকশায় বসিস, দেখা যাবে তোকে টিপাটিপি করে সর্বনাশ করে দিয়েছে। যার তার সঙ্গে রিকশায় বসছিস, খবরদার আর বসবি না। আর কারো সঙ্গে বসি না তো, বসতে কি আর বাকি থাকবে? আর মানুষেরাই বা কি আক্কেল জ্ঞান, বিছানার ভেজানো একটা মেয়ের সঙ্গে রিকশায় বসে যাচ্ছে। আমি তো জীবনেও বসতে পারতাম না রে বাবা, নাক চেপে ধরেও পারতাম না। অন্য গন্ধ যেমন তেমন, কিন্তু মুতুর গন্ধ ডিরেক্ট ব্রেনে গিয়ে ধরে আমার। নিতুর চোখে আবার পানি এসে গেল। মাহবুব ভাই কি তাকে কাঁদিয়ে কাঁদিয়ে মেরে ফেলতে চান? এত খারাপ কেন মানুষটা? মানুষটা কি বুঝতে পারে না প্রতি রাতে ঘুমোবার আগে নিতু শুধু এই মানুষটাকে ভেবে ভেবেই হাজারবার লক্ষবার লজ্জা পেয়ে কেঁপে ওঠে। গভীর রাতের হাতের মুঠোয় চাওয়াতে সে শুধু এই মানুষটাকেই চায়। সব থেকে বিশেষ আদরগুলো নিতু তো কল্পনাতে এই মানুষটাকেই করে। তবু কেন এত বুকের ভেতর জমাট বাঁধিয়ে দেয়া শক্ত ব্যথাগুলো সেই মানুষটা থেকেই পায়? কোনো দিন কি তার এই কষ্ট ফুরাবে? কোনো দিনও কি পৃথিবীর সবথেকে চমৎকার ঝর্ণার সামনে দাঁড়িয়ে সে কি একবার মাহবুব ভাইয়ের হাত ধরে গা হিমঘরা পানির ছাটের বাতাসে কেঁপে উঠতে পারবে? তবে তার কিছুদিন পর মাহবুব ভাই নিতুর কলেজে এসে হাজির। সেদিন নিতুর কলেজে অ্যানুয়াল কালচারাল ফাংশন ছিল, ছুটির দিন। নিতু মহা সেজে গুজে শাড়ি পরে অনুষ্ঠানে গেল। কালচারাল ইভেন্টে নিতুর গান গাওয়ার কথা, কিন্তু মাহবুব ভাইকে দেখে তার গলা শুকিয়ে এলো। তিনি কেন এসেছেন? কালচারাল ফাংশনে তার দরকারটা কি? সঙ্গে আবার দুটো মেয়ে বন্ধু। নিতু একবার ভাবলো নিজে থেকে গিয়ে কথা বলবে, কিন্তু বান্ধবী দুটো তাকে এমনভাবে লেপ্টে আছে যে কাছে ঘেঁষাই দায়। মাহবুব ভাই অ্যাশ আর পিঙ্কের কম্বিনেশন করা একটা সুন্দর পাঞ্জাবি পরে এসেছেন, আর কি লম্বা লাগছে দেখতে। পাঞ্জাবির হাতা আবার উল্টো ভাঁজ করে কোনোই অবধি উঠিয়ে দেওয়া। হাতঘড়িটা এত সুন্দর মানিয়েছে হাতে, পাঞ্জাবির বুকের যে বোতামটা খুলে আছে সেই দিকটা ভাঁজ হয়ে ফাঁকে ফর্সা বুকটা দেখা যাচ্ছে। আর কান দুটো কীরকম লাল ফর্সা, শাহরুখ খানের কানের থেকেও সুন্দর। রানী মুখার্জি মাহবুব ভাইকে দেখলে নিশ্চয়ই শাহরুখ খানের কানে আদর কামড়টা খেত না। ভাগ্যিস দেখেনি। যেদিন নিতু মাহবুব ভাইকে ওরকম কাছে পাবে, নিতু গেয়ে উঠবে, তবা তোমারি এই ইশারে হাম তো
দিওয়ানে হ্যাঁ তুমহারে। তবে সে রানীর মতো এত হালকা কামড় দেবে না, দাবিয়ে একটা কামড় বসিয়ে দেবে। ইস, ভাবতেই তো বুক ধুকপুক করছে রে। মাহবুব ভাইকে নিতু আরও একবার গাঢ় দৃষ্টিতে দেখলো। ইস, থুতনির তিলটাও কি মিষ্টি দেখাচ্ছে। তিলটা কি একটু ছোট হয়ে গেছে নাকি? এমন মাহবুব ভাইকে দেখে নিতুর একটু পরপর মাথা ঝিমঝিম করে চোখ ঝাপসা হয়ে আসছিল। মাহবুব ভাই একেবারেই নিতুকে খেয়াল করলেন না। অন্য সবার সঙ্গে কি সুন্দর হাত নেড়ে নেড়ে কথা, আর নিতু যেন চেনেনই না নিতুকে। একরাশ মন খারাপ নিয়ে নিতু গান গাইল, বড় কষ্টে পাওয়া প্রাণের চাওয়া। কে শোনে কার গান? নিতুর গানের সময় মাহবুব ভাই চা খেতে বাইরে চলে গেলেন। নিতুর ইচ্ছা করলো এই পৃথিবীর সব চাওয়ালাকে বোম ব্লাস্ট করে তখনই মেরে ফেলে দিতে। ফাংশনের এক ফাঁকে নিতু অনেক সাহস সঞ্চয় করে মাহবুব ভাইয়ের চেয়ারের পিছনে গিয়ে দাঁড়ালো। নিতু কিছু বলতে যাবে, মাহবুব ভাই আকাশ ফাটিয়ে ঝাড়ি দিলেন। কলেজে বসে সিনেমার গান, কলেজের অবমাননা। কেন রে, এই পৃথিবীতে গান কি কম পড়েছে? তুই কি সিনেমার নায়িকা? সবাই বলে এই গানটা আমি ভালো তুলতে পারি। সবাই তো অনেক কিছুই বলে, তাই বলে সবার কথা শুনে চলবি? সবাই তো তোর সব। তুই কি বলতে চাইছিস আমি তোর দুশ্মন? দুশ্মনী করে তোর গানের বিরোধিতা করছি? আমি সঙ্গীত বিরোধী? নিতু কান্না কান্না গলায় বলল, আর কোনোদিন আমি এরকম গান করব না। কেন করবি না? গান না করে আমাকে দোষী সাব্যস্ত করলেই কি আমার জীবন চলে যাবে? আমার জীবন কি এত হালকা? আমি কখন জীবন হালকা বললাম? তাহলে কে বলল? আমি নিজেই আমার জীবন খাচ্ছি। তোর কি মনে হয় জীবনের মায়া আমার নেই? আমি কি সব ফেলে চলে এসেছি তোর গান শুনে জীবন কাটিয়ে দিতে? আমি কি তোর গানের ভক্ত? আরে তোর গান তো আমার কাছে চিৎকার কিসমিস মনে হয়। ফাজিল, কে একা করে মহাশিল্পী বনে গেছিস। নিতু আবার ধীর কণ্ঠে বলল, গান ভালো না লাগলে না শুনবেন, এত খারাপভাবে কথা বলছেন কেন? আমি তো আপনাকে গান শোনাতে এখানে ডেকে নিয়ে আসিনি, আপনিই তো সেধে এসেছেন। মাহবুব ভাই আরও কিছু বলবার আগেই নিতু সেখান থেকে চলে এলো। এসেই মনে হলো মাহবুব ভাই যতই ধমক দিক, এখানে নিতুর কলেজের তো তিনি গেস্ট, নিতুর তো ভালো করে কথা বলা উচিত। নিতু আবার ফিরে গেল, তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলো, আপনি ভালো আছেন মাহবুব ভাই? ভালো ছিলাম, এই এখন তুই আমাকে জিজ্ঞেস করলি, এজন্য খারাপ আছি, খুব খারাপ আছি। কত বড় বেয়াদব, আমাকে কিনা জিজ্ঞেস করে আমি কেমন আছি। আমি কি তোর হাউ আর ইউ হই? এক্ষুনি আমি তোর খোপা খুলে সব ফুল মাটিতে ফেসে দেব। আমি তো এমনি জিজ্ঞেস করলাম, মুখে মুখে তর্ক? এমনি জিজ্ঞেস করলাম। আমি এসেছি 2 ঘন্টা পেরিয়ে গেছে, এখন এসে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমি আছি কি না? ইয়ার কি পেয়েছিস আমাকে? তখন এলে আমি তো প্রথমেই জিজ্ঞেস করলাম। মারবো এক চর, কোনো দায়িত্ব নেই। তোর কলেজে এলাম অথচ এক গ্লাস ঠান্ডা পানিও পাইনি, এই তোর বড়দের মান্যিগণ্যি? খোপায় ফুল গুজে এর ওর গায়ে ঢলে পড়া হচ্ছে, ফাজিল। আমার ভয় করছিল, আমি জানতাম না আপনি আসবেন। সব জায়গায় কি তোকে জানিয়ে আসতে হবে? আমি আমার ইচ্ছে মতো আসবো, তোর দায়িত্ব নিজে থেকে সব জেনে নেওয়া। আমার দায়িত্ব হলো কখন থেকে? তোর কলেজে এসেছি বলে ইচ্ছে মতো ধমকাবি আমায়? দায়িত্ব নিবি না বলছিস তো? নিতু কাঁদো কাঁদো গলায় বলল, আমি একদম ধমকাইনি। মাহবুব ভাই উঠে দাঁড়ালেন, নিতুর হাত ধরে সবার সামনে দিয়ে টেনে নিয়ে এলেন সায়েন্স বিল্ডিংয়ের নিরিবিলি এক ক্লাসরুমে। এসে ঝাঁকি দিয়ে দাঁড় করালেন। নিতু ভয়ে থরথর করে কাঁপছে। মাহবুব ভাই এত রাগ করছেন কেন? নিতু তো ভয়েই আগে কথা বলেনি। নিতু কান্না কান্না গলায় বলল, আর কোনোদিন আমি আপনাকে ভালো আছেন জিজ্ঞেস করব না, কোনো দিন না। আজ যে জিজ্ঞেস করেছিস সেই শাস্তি আগে হোক তোর। মাহবুব ভাই একটানে নিতুর খোপার ফুলটা ছিলেন, খোপাটা খুলে গিয়ে এলোপাথারি ক্লিপ টানতে লাগলেন। ব্যথা পাচ্ছি আল্লাহ! তুই ইচ্ছে করেই খোপাটা করেছিস তাই না? সারা বছর তো চুল খোলা থাকে, আজ খোপা কেন? পিঠ ফালি করে ইনার দেখাবি বলে তাই না? সাদা ফিনফিনে ব্লাউজের সঙ্গে কালো ইনার পরেছিস, 10 মাইল দূর থেকে সিগন্যাল দেখা যাচ্ছে। সাদা ব্লাউজের নিচে পরতে হয় সাদা ইনার, তুই দেখাবি বলেই কালো পরেছিস তাই না? মাহবুব ভাই নিতুকে আকাশ সমান চমকে দিয়ে বললেন, এরকম কেন করেছিস আমি জানি, সবার কনসার্ন নেওয়ার জন্য। নিতু এবার শব্দ করে কেঁদে ফেলল, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি বুঝিনি ইনার এত দূর থেকে দেখা যাবে। ইচ্ছে করে করিসনি? ফাজিল,
তুই গান গাইবার সময় তোর ছেলে বন্ধুগুলো হা করে তোর পিঠ আর পিঠের তিল গিলছিল। ছবি তুলে তুলে তো টাল দিয়ে ফেলেছে। কেন রে, ক্লাসমেটদের কী সব দেখাতে হবে? নিতু মেঝেতেই বসে পড়ল। আমি বাড়ি যাব। বাড়ি কি? আমি তোকে কাঁধে করে নিয়ে যাব? তোর বাড়ি যেভাবে পারিস সেভাবে যা। আমি একা কিছুতেই যেতে পারবো না, কিছুতেই না। মাহবুব ভাই নিতুকে তুলে ধরে বেঞ্চে বসালেন। নিজের পকেট চিরুনি দিয়ে চুলটা ঠিক করে আঁচড়ে দিলেন। শাড়ির আঁচলটা পিঠের উপরে টেনে দিলেন। এখন বাড়ি যেতে হবে না, গানের প্রাইজ নিয়ে যাবি, আমি দিয়ে আসবো। আমি প্রাইজ পাবো না। যেভাবে ইনার দেখিয়েছিস নির্ঘাত ফার্স্ট হবি। নিতু বেঞ্চিতেই ঠাই বসে রইল। আয়। আমি যাব না। যাব না মানে তুই কি চাস তোকে আমি সবার সামনে দিয়ে কাঁধে করে নিয়ে যাই? নিতু জবাব দিল না। চোখের পলকেই মাহবুব ভাই নিতুকে উপর করে কাঁধে নিয়ে হাঁটতে লাগলেন। নিতু দুবার চেঁচালো, নামান বলছি, আমাকে নামান। পরক্ষণেই মাহবুব ভাইয়ের কাঁধে কামড় বসিয়ে দিল। মাহবুব ভাই সঙ্গে সঙ্গে নিতুকে নামিয়ে দিলেন। কামড় দিয়ে তো পাঞ্জাবি ছিঁড়ে নিয়েছিস বোধহয়, আমার 2000 টাকা দামের পাঞ্জাবি। কামড়ের জায়গায় হাত ঘষতে ঘষতে বললেন, আহ, পুরো ঘাড়টাই থেতো করে দিয়েছিস। এত ধার কেন তোর দাঁতে? মাহবুব ভাই নিতুকে সেখানে দাঁড় করিয়ে চলে গেলেন। সেদিনকার ফাংশনে তাকে আর দেখা গেল না। গানের জন্য নিতু ফার্স্ট প্রাইজ পেল ঠিক ঠিক, কিন্তু মাহবুব ভাই, তিনি কেন এমন হুট করে চলে গেলেন? এসেছিলেনই বা কেন? নিতু কি খুব বেশি জোরে কামড় দিয়েছে? কামড় কি বেশি দেবে গেছে? সেই সারা রাত দুশ্চিন্তায় নিতুর ঘুম হলো না। এবার ভাবলো মাহবুব ভাইকে ফোন করে খবর নেবে। পরক্ষণেই মনে হলো ফোন করলে যদি উল্টো খেপে গিয়ে সারা বাড়ি জানিয়ে দেয়। এক আকাশ দুশ্চিন্তা আর এক রাজ্য মন খারাপ নিয়ে নিতু গানের প্রাইজ পাওয়া ক্রেজটা ভেঙে টুকরো টুকরো করে ফেললো এবং তারপর সেটা জোড়া দেওয়ার কিছুক্ষণ বৃথা চেষ্টা করে অবশেষে ঘুমিয়ে পড়ল।